আমরা ফার্স্ট চ্যাপ্টারটা পড়ছিলাম, ইন্ট্রোডাকশন টু অর্গানাইজেশনস এন্ড ম্যানেজমেন্ট। আজকে এই চ্যাপ্টারের থার্ড লেকচার। লাস্ট ক্লাসে আমরা ম্যানেজারের ডেফিনিশন পড়েছিলাম। আমরা দেখেছি ম্যানেজারদেরকে তিন ভাগে ভাগ করা হয়: ফার্স্ট লাইন ম্যানেজার্স, মিডল ম্যানেজার্স এন্ড টপ ম্যানেজার্স। কোন লেভেলের ম্যানেজারদের কাজ কি এবং তাদেরকে কি কি নামে ডাকা হয় সেই জিনিসগুলো আমরা দেখেছি। পরবর্তীতে আমরা জেনেছি যে ম্যানেজারদের কাজগুলোকে তিনটা অ্যাপ্রোচের রেসপেক্টে ডিসক্রাইব করা হয়ে থাকে এবং তিনটার মধ্য থেকে আমরা ফাংশন এবং রোল এই দুইটা সম্পর্কে জেনেছিলাম, যেখানে ম্যানেজারিয়াল ফাংশনগুলোকে চারটা ভাগে ভাগ করা হয়েছিল: প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এবং কন্ট্রোল। আমরা সেখানে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে সবকটা ফাংশন এক্সপ্লেন করেছিলাম। পরবর্তীতে ম্যানেজার্সরা কি কি রোল প্লে করে সেগুলোর ডিটেইলস আলোচনা হয়েছে। তিনটা রোল ছিল: ইন্টারপার্সোনাল, ইনফরমেশনাল এবং ডিসিশনাল। তো আজকে আমরা সেই থার্ড অ্যাপ্রোচটা নিয়ে ডিসকাস করব, যেটা ছিল স্কিলস। তিনটা অ্যাপ্রোচ ছিল: ফাংশন, রোল এন্ড স্কিল, যার মধ্যে ফাংশন এবং রোল এই দুইটার রেসপেক্টে আমরা অলরেডি পড়ে ফেলেছি। আজকে আমরা করব স্কিলস। তো ম্যানেজারিয়াল কাজগুলো কমপ্লিট করতে ম্যানেজারসদের কিছু সার্টেন স্কিলস এর প্রয়োজন হয়। রিসার্চার রবার্ট কার্স তার মতে ম্যানেজারসদেরকে তিনটা ক্রিটিক্যাল স্কিল অবশ্যই ম্যানেজারদের থাকা উচিত। সেগুলো হচ্ছে টেকনিক্যাল স্কিল, কনসেপচুয়াল স্কিলস এন্ড হিউম্যান স্কিলস। এখন আমরা একে একে এই তিনটা স্কিল সম্পর্কে জানবো। ফার্স্টে হচ্ছে টেকনিক্যাল স্কিলস। টেকনিক্যাল স্কিলস হচ্ছে জব রিলেটেড স্কিলস। স্পেসিফিক কোনো কাজ করতে যেসব অ্যাবিলিটিস অথবা নলেজ থাকা প্রয়োজন সেগুলোকে আমরা বলবো টেকনিক্যাল স্কিলস। যেমন মেশিন নিয়ে যদি তুমি কাজ করো তাহলে মেশিন সম্পর্কিত যে নলেজ থাকা প্রয়োজন সেগুলো টেকনিক্যাল স্কিলস হবে। আবার প্রোডাকশন টুলস, ইকুইপমেন্ট রিলেটেড নলেজ, প্রোডাক্ট মার্কেট, ডিফারেন্ট টাইপস অফ প্রোডাক্ট ইনফরমেশন, কিভাবে সেলস ইনক্রিজ করা যায়, এইসব রিলেটেড নলেজ গুলো হচ্ছে টেকনিক্যাল স্কিলস। ওভারঅল হচ্ছে তোমার যে কাজটা আছে সেই কাজের সাথে যে রিলেটেড স্কিলস গুলো, স্পেসিফিক কোনো কাজের জন্য রিলেটেড স্কিলস, যেগুলো না থাকলে তুমি সেই কাজটাই করতে পারবে না, ওইটাই হচ্ছে টেকনিক্যাল স্কিলস। তো এই টেকনিক্যাল স্কিলস গুলো আমাদেরকে রিলেট করতে হবে ম্যানেজারদের ক্লাসিফিকেশনের সাথে। আমরা গত ক্লাসে ম্যানেজারদের ক্লাসিফিকেশন দেখেছিলাম, যেখানে ছিল ফার্স্ট লাইন ম্যানেজার, মিডল ম্যানেজার এবং টপ ম্যানেজার। তো আমরা জানলাম যে টেকনিক্যাল স্কিল হচ্ছে একদম স্পেসিফিক জব রিলেটেড স্কিল। এখান থেকে আমরা বলতে পারি যে টেকনিক্যাল স্কিলস ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজারদের জন্য, কারণ তারা সরাসরি নন ম্যানেজারিয়াল এমপ্লয়িদের কাজগুলো মনিটর করে থাকে। নন ম্যানেজারিয়াল এমপ্লয়িরা অর্গানাইজেশনের মেইন প্রোডাক্ট অথবা সার্ভিস প্রডিউস করে থাকে এবং তার জন্য প্রয়োজনীয় টুলস এন্ড টেকনিক্স তারা ইউজ করে থাকে। তুমি যাদের কাজ মনিটর করছো তাদের কাজের বেসিক যদি না জানো তাহলে এফিশিয়েন্টলি এবং ইফেক্টিভলি তুমি তাদেরকে কাজে লাগাতে পারবে না। অন্যদিকে হায়ারার্কি যত উপরের দিকে উঠা যায় তত টেকনিক্যাল স্কিলস এর সিগনিফিকেন্স কমতে থাকে। পরবর্তীতে সেকেন্ড স্কিলটা ছিল কনসেপচুয়াল স্কিলস। কনসেপচুয়াল স্কিলস হচ্ছে যেসব স্কিলস এর মাধ্যমে ম্যানেজার তার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে কোনো সার্টেন অ্যাসপেক্টে অর্গানাইজেশনের ফিউচার প্রেডিক্ট করতে পারে। কোম্পানির যদি নতুন কোনো এরিয়াতে এক্সপান্ড করার প্ল্যান থাকে, সেখানে কি কি সুবিধা অসুবিধা হতে পারে, অথবা নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করাটা কতটা যুক্তিযুক্ত হবে, এগুলো ডিসিশন দেওয়ার জন্য কনসেপচুয়াল স্কিলস এর প্রয়োজন। তো আমরা আগের মতো এই স্কিলস এর সাথে আবার আমাদের ক্লাসিফিকেশনে ফিরে যাব রিলেট করার জন্য।
তো কনসেপচুয়াল স্কিলসটা প্রয়োজন হচ্ছে যারা টপ লেভেলে আছে তাদের জন্য, যেহেতু টপ লেভেলের ম্যানেজাররাই ইম্পর্টেন্ট ডিসিশন গুলো নিয়ে থাকে। তাদেরকে অবশ্যই যে কোনো কিছু অনেক ব্রডলি চিন্তা করতে হবে, কারেন্ট সিচুয়েশনের পাশাপাশি ফিউচারের কথাও মাথায় রেখে দেন তাদেরকে ডিসিশন নিতে হবে। এখনকার নেওয়া ডিসিশন ফিউচারে অর্গানাইজেশনকে কিভাবে এফেক্ট করতে পারে সেই জিনিসগুলো ভেবে তাদেরকে বর্তমানে ডিসিশন গুলো নিতে হবে। হায়ারার্কি যত নিচে নামতে থাকবে তত এই স্কিলের ইম্পর্টেন্স কমতে থাকবে। দেন লাস্ট ওয়ান হচ্ছে হিউম্যান স্কিল। হিউম্যান স্কিলস হচ্ছে একা এবং মানুষের সাথে কাজ করতে পারার অ্যাবিলিটি। এমন সময় থাকবে যখন তোমাকে একা একা কোনো একটা কাজ কমপ্লিট করতে হবে, আবার এমন কিছু কাজ থাকবে যেগুলো হচ্ছে তোমাকে গ্রুপ ওয়াইজ পারফর্ম করতে হবে, গ্রুপ ছাড়া করা পসিবল হবে না। এজন্য অবশ্যই তোমাকে ইন্ডিভিজুয়ালি কাজ করার যে অ্যাবিলিটি সেটা থাকতে হবে। আবার একটা গ্রুপে যদি তোমাকে দেয়া হয় তাহলে গ্রুপের মানুষদের সাথে কমিউনিকেট করে তাদের সাথে কাজ করতে পারার যে অ্যাবিলিটি সেটাও তোমার থাকতে হবে। তো আমাদের হিউম্যান স্কিলসটা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে সব লেভেলের ম্যানেজারদের জন্য আমাদের এই হিউম্যান স্কিলসটা প্রয়োজন। আমরা গত ক্লাসে যখন ম্যানেজমেন্ট ফাংশনস গুলো করছিলাম তখন লিডিং পয়েন্টার রেসপেক্টে আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম, গ্যালাপ অর্গানাইজেশনের এক্সাম্পল, যেটা বলেছিলাম একটা রিসার্চ এন্ড ম্যানেজমেন্ট কনসাল্টিং কোম্পানি। এরা কাস্টমার এমপ্লয়ি রিলেটেড বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করে। তো তারা একটা পোল করেছিল যেখানে তাদের পোলটা এই রিলেটেড ছিল যে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য কোন ভ্যারিয়েবল গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো পোল রেজাল্ট থেকে দেখা গিয়েছিল যে ওয়ার্ক এনভায়রনমেন্ট অথবা পেমেন্ট বেনিফিটস এগুলো যে এমপ্লয়িরা বেশি প্রোডাক্টিভ হয় যখন ইমিডিয়েট সুপারভাইজারের সাথে তাদের রিলেশনশিপটা ভালো থাকে। তো এখান থেকে আমরা এই হিউম্যান স্কিলস এর যে ইম্পর্টেন্স সেটা বুঝতে পারি। বিভিন্ন ম্যানেজমেন্ট লেভেলে কোন ধরনের স্কিলস এর ইম্পর্টেন্স কেমন সেটা এখানে বোঝানো হচ্ছে। দেখো, কনসেপচুয়াল স্কিলস এটা টপ ম্যানেজারদের বেশি প্রয়োজন। যত নিচের দিকে যাচ্ছ তত কালারটা লাইট হয়ে যাচ্ছে, যা থেকে বোঝা যাচ্ছে যে এই স্কিলস এর ইম্পর্টেন্স নিচের দিকে আস্তে আস্তে কমে যাচ্ছে। সিমিলারলি টেকনিক্যাল স্কিলস নিচে লোয়ার লেভেলের ম্যানেজারদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যত উপরের দিকে যাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে যে এই কালারটা আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে, অর্থাৎ উপরের দিকে যতই তুমি যেতে থাকবে ততই টেকনিক্যাল স্কিলস এর ইম্পর্টেন্স কমতে থাকবে। বাট লাস্ট ওয়ান যেটা ছিল হিউম্যান স্কিলস, সেটা দেখো সব জায়গাতেই সমানভাবে ইম্পর্টেন্ট, কারণ সব লেভেলের ম্যানেজারদেরকে মানুষের সাথে ডিল করতে হয়। সুতরাং তোমার হিউম্যান স্কিলস অবশ্যই ভালো থাকতে হবে। এজন্য হিউম্যান স্কিলস সব লেভেলের ম্যানেজারদের জন্য ইম্পর্টেন্ট। তো এখন যদি কোশ্চেন আসে যে বিভিন্ন ম্যানেজমেন্ট লেভেলে ম্যানেজমেন্টের স্কিলস গুলোর ইম্পর্টেন্স আলোচনা করো, তাহলে আশা করি পারা যাবে। এক্ষেত্রে ফার্স্টে তোমাকে আগে ক্লাসিফিকেশন গুলো লিখতে হবে, দেন কোন লেভেলের ম্যানেজারদের কাজ কি সেই ডিটেলস গুলো লিখতে হবে, তারপরে আসবে স্কিলস গুলো সম্পর্কে তুমি 3টা স্কিল এক্সপ্লেইন করবে, তার পরবর্তীতে আসবে যে কোন ক্লাসিফিকেশনের জন্য কোন ধরনের স্কিলটা ইম্পর্টেন্ট। এই 3টা স্টেপে তোমাকে অ্যান্সার করতে হবে। তারপরের টপিক হচ্ছে হাউ দ্য ম্যানেজার্স জব ইজ চেঞ্জিং। ম্যানেজারদেরকে অলওয়েজ শুধুমাত্র যে অর্গানাইজেশনের ভিতরের চেঞ্জ নিয়ে ডিল করতে হয় ব্যাপারটা তা না, ভিতরে অর্গানাইজেশনের বাইরে সব ধরনের চেঞ্জ নিয়েই তাদেরকে ডিল করতে হয়। যেমন গ্লোবাল ইকোনমিক কন্ডিশন, পলিটিক্যাল আনসার্টেনিটিস, টেকনোলজিক্যাল চেঞ্জেস, এই জিনিসগুলোর সাথে সাথেও কিন্তু ম্যানেজারদের জবগুলো এফেক্টেড হয়ে থাকে। তো ম্যানেজাররা যেসব চেঞ্জেস ফেস করে তার মধ্যে ইম্পর্টেন্ট 3টা চেঞ্জ এখানে দেয়া আছে: ইম্পর্টেন্স অফ কাস্টমার্স, ইম্পর্টেন্স অফ ইনোভেশন, ইম্পর্টেন্স অফ সাস্টেইনেবিলিটি। এখন আমরা এই 3টা পয়েন্ট দেখব।
ফার্স্টে হচ্ছে ইম্পর্টেন্স অফ কাস্টমার। তো কাস্টমার খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই জানি, কারণ মোস্ট অফ দ্য অর্গানাইজেশনস আর প্রফিট অর্গানাইজেশনস। তো এই প্রফিটটা আসবে কোত্থেকে? কাস্টমারের তোমার প্রোডাক্ট ক্রয় করার মাধ্যমে। কাস্টমার যদি প্রোডাক্ট না কিনে তাহলে তোমার ইনকাম হবে না, ইনকাম না হলে মার্কেটে এক্সিস্টেন্স ধরে রাখাটা কঠিন হয়ে যাবে। তাই সবার আগে ফোকাস থাকবে কাস্টমারের উপর। কাস্টমার কি চায় সেটা খুঁজে বের করতে হবে, সেগুলো প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করতে হবে যেন কাস্টমার তোমার প্রোডাক্ট কিনতে বাধ্য হয়। তো এখানে একটা এক্সাম্পল আছে সিসকো সিস্টেমস এর। সেখানে বলা হচ্ছিল যে সিসকো সিস্টেমস এর যে সিইও আছেন জন চেম্বার, উনি রেগুলার কাস্টমারদের থেকে আসা ভয়েস মেইলস গুলো খুব গুরুত্ব সহকারে শুনতেন। তো অনেকেই তাকে জিজ্ঞেস করেছিল যে কেন ভয়েস মেইল ইউজ করা হচ্ছে। ভয়েস মেইলের পরিবর্তে যদি ইমেল ইউজ করা হতো তাহলে প্রসেসটা আরো বেশি এফিশিয়েন্ট হতো। তখন ওনার রিপ্লাই ছিল যে ভয়েস মেইলের মাধ্যমে কাস্টমারের ইমোশন, তার ফ্রাস্ট্রেশন, তার লেভেল অফ কমফোর্ট অথবা তার ডিস্যাটিসফ্যাকশন, এগুলো যতটা ভালোভাবে বোঝা যায় ইমেলের মাধ্যমে কিন্তু সেটা আর পসিবল হয় না। এখান থেকে দেখা যাচ্ছে যে তারা তাদের কাস্টমার স্পেসকে কতটা ইম্পর্টেন্স দিচ্ছে। সবার আগে হচ্ছে কাস্টমার। দেন ইম্পর্টেন্স অফ ইনোভেশন। আমরা সবাই ইনভেনশন এবং ইনোভেশনের মধ্যে ডিফারেন্স জানি। যখন সম্পূর্ণ নতুন কোনো জিনিস তুমি মার্কেটে নিয়ে আসছো সেটা হচ্ছে ইনভেনশন, আর ইনোভেশন হচ্ছে এক্সিস্টিং কোনো কিছু ইমপ্রুভমেন্ট। আমরা একটু আগে বলছিলাম যে মার্কেটে টিকে থাকার জন্য কাস্টমার অনেক বেশি ইম্পর্টেন্ট। তো কাস্টমারের পাশাপাশি কিন্তু তোমার কম্পিটিটর কারা আছে, তারা কিভাবে আগাচ্ছে, এগুলো তোমাকে মনিটর করতে হবে। তুমি কোনো ইনোভেশনই করছো না, অপরদিকে তোমার কম্পিটিটররা দিনরাত রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের জন্য কাজ করে যাচ্ছে, তখন একটা পর্যায়ে এসে দেখা যাবে যে কম্পিটিটররা তোমার কাস্টমার গুলো গ্র্যাব করে ফেলেছে। কাজেই তোমার ইনোভেশনের উপর জোর দিতে হবে। কাস্টমারদের লাইফ ইজিয়ার করার জন্য কি কি ভ্যালু প্রোডাক্টে অ্যাড করা যায় সেগুলো দেখতে হবে। দরকার হলে কাস্টমারের নিড ক্রিয়েট করতে হবে। কাস্টমারের নিডটা কাস্টমার বোঝার আগে তোমাকে বুঝতে হবে। যেমন দেখো, একদম শুরুর দিকে কিন্তু ফোনে এত ফিচার্স ছিল না, শুধুমাত্র দূরের মানুষের সাথে কথা বলার পারপাসে মানুষ ফোন ইউজ করত। তো আস্তে আস্তে দেখা গেল যে ফোনে গান শোনা যায়, ফোন দিয়ে ছবি তোলা যায়, ভিডিও করা যায়, যেগুলো কাস্টমার জানতোই না যে তার প্রয়োজন। আগের দিনে কিন্তু মানুষ ইজিলি ফোন ল্যাপটপ ছাড়াই জীবন পার করে দিয়েছে। সময় বদলানোর সাথে সাথে এখন দেখো আমরা কিন্তু ফোন ল্যাপটপ ছাড়া একদিনও চলতে পারি না, কারণ এখন এই জিনিসগুলো তোমাকে পুরা পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে। এগুলো ছাড়া তোমার দিন অচল। কন্টিনিউয়াস ইনোভেশনের পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফিউচার প্রেডিক্ট করতে পারা। এখন কি কি টেকনোলজি আছে এবং এর রেসপেক্টে তোমাকে চিন্তা করতে হবে যে ফিউচারে কি কি ধরনের টেকনোলজি আসার পসিবিলিটি আছে, সেগুলো প্রেডিক্ট করে আগে থেকে কাজ শুরু করে দিতে হবে, যেন তুমি ওই নিউ টেকনোলজি ইউজ করে নিউ প্রোডাক্ট মার্কেটে আনতে পারো তোমার কম্পিটিটরের আগে। ফিউচার প্রেডিক্ট না করতে পারার কারণে দেখো নোকিয়া আজকে কত পিছিয়ে পড়েছে, অথচ এক সময় তাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সবার চেয়ে ভালো ছিল। তো এখান থেকে আমরা ইনোভেশনের ইম্পর্টেন্স বুঝতে পারি। লাস্ট ওয়ান হচ্ছে ইম্পর্টেন্স অফ সাস্টেইনেবিলিটি। সাস্টেইনেবিলিটি মানে হচ্ছে অর্গানাইজেশনের গোল যেগুলো আছে সেগুলো এমন ভাবে অ্যাচিভ করা যেন ফিউচারে ইকোনমিক্যাল, এনভায়রনমেন্টাল অথবা
সোসাইটাল কোনো ক্ষতি না হয়। তুমি এখন কাজগুলো এফিশিয়েন্টলি এবং ইফেক্টিভলি করবে, ঠিক আছে, বাট এগুলো করতে গিয়ে যদি দেখা যায় যে এনভায়রনমেন্টের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে, যা রিকভার করতে হয়তো নেচারের কয়েক শত বছর টাইম লেগে গেল, এগুলো করা যাবে না। তো ওই দিন ফেসবুকে দেখলাম যে কোথায় যেন একটা বিচ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ টুরিস্টরা বিচে কন্টিনিউয়াসলি ময়লা ফেলার কারণে সমুদ্রের পানি এতটাই বিষাক্ত হয়ে গিয়েছে যে সমুদ্রের সব প্রাণীদের উপর সেটার বিরূপ প্রভাব পড়ছে। আর সায়েন্টিস্টরা প্রেডিক্ট করছেন যে নর্মাল অবস্থায় ফিরে আসতে নাকি আরো কয়েক শত বছর লাগবে। এছাড়াও তুমি নেটে দেখবে কয়দিন পর পরই বিভিন্ন বিচ বন্ধ করে দেওয়া হচ্ছে। থাইল্যান্ডের একটা ফেমাস বিচ ছিল মায়া বে, যেখানে লিওনার্দো ডিক্যাপ্রিও দ্য বিচ মুভিটা শুট হয়েছিল। তো ওই মুভিটা রিলিজের পরে দেখা গেল যে টুরিস্ট সংখ্যা অনেক বেড়ে যায় এবং সাথে সাথে ওখানকার এনভায়রনমেন্টের পলিউশন বাড়তে থাকে, যার কারণে মায়াকে পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়। তো যখন অবস্থাগুলো আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছিল তখনই আসলে তাদের উচিত ছিল প্রপার স্টেপস নেওয়া। তো সেটা না করে যদি তারা কন্টিনিউয়াসলি টুরিস্ট অ্যালাউ করতে থাকে ট্যুরিজম ইনকামের জন্য, তাহলে অবস্থা এরকম খারাপ হতে থাকবে এবং আলটিমেটলি দেখা যাবে অনেক দিনের জন্য তোমাকে সেগুলো বন্ধ করে দিতে হবে রিকভার করার জন্য। এর থেকে বোঝা যায় যে প্রেজেন্ট গোল অ্যাচিভ করতে হবে এমন ভাবে ফিউচারের জেনারেশনের কথা, ফিউচার নিডের কথা মাথায় রেখে, যেন এখন তুমি ইনকাম করতে গিয়ে ফিউচারে নেচারের উপর অথবা তোমার ইকোনমিক্স এর উপর কোনো বিরূপ প্রভাব না পড়ে। আর এটাই হচ্ছে সাস্টেইনেবিলিটি। এখান থেকে আমরা বুঝলাম যে কিভাবে ম্যানেজারদের জব চেঞ্জ হচ্ছে এবং কি কি ফ্যাক্টর গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা আহ, দেখলাম ম্যানেজারদের কি কি স্কিলস থাকা প্রয়োজন। তিনটা স্কিলস ছিল: টেকনিক্যাল স্কিলস, কনসেপচুয়াল স্কিলস এবং হিউম্যান স্কিলস। তো এই স্কিলস গুলো সম্পর্কে জানলাম, প্লাস কোন লেভেলের ম্যানেজারদের জন্য কোন ধরনের স্কিলস থাকা প্রয়োজন সেগুলো দেখলাম। আমরা দেখেছি যে টেকনিক্যাল স্কিলসটা ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজারদের জন্য, যেহেতু তারা সরাসরি নন ম্যানেজারিয়াল এমপ্লয়ীদের সাথে কাজ করে, যারা আলটিমেটলি তোমার অর্গানাইজেশনের মেইন প্রোডাক্ট অথবা সার্ভিস প্রোডাকশনের কাজ করে থাকে। পরবর্তীতে আমরা দেখেছি কনসেপচুয়াল স্কিলসটা প্রয়োজন টপ লেভেলের ম্যানেজারদের জন্য, কারণ তারা যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন গুলো নিয়ে থাকে, সেজন্য তাদেরকে অনেক ব্রডলি চিন্তা করার প্রয়োজন হয়, অনেক দূর পর্যন্ত চিন্তা করার প্রয়োজন হয় এবং সেগুলোর জন্য কনসেপচুয়াল স্কিলসটা প্রয়োজন। লাস্টে দেখেছি হিউম্যান স্কিলস, যেটা আমরা বলেছিলাম যে আরেকজনের সাথে কাজ করতে পারার অ্যাবিলিটি, সময় হলে একা কাজ করতে পারার অ্যাবিলিটি, সেগুলোকে বলা হয় হিউম্যান স্কিলস। এবং আমরা বলেছিলাম যে প্রত্যেক লেভেলের ম্যানেজারদের জন্য হিউম্যান স্কিলসটা থাকা প্রয়োজন, কারণ সব লেভেলের ম্যানেজারই কম বেশি মানুষের সাথে ডিল করে থাকে। এই জন্য হিউম্যান স্কিলস আমার সব লেভেলের ম্যানেজারদের জন্য ইম্পর্টেন্ট। লাস্টে আমরা দেখলাম যে কি কি ফ্যাক্টর দ্বারা আমাদের ম্যানেজারের জব গুলো এফেক্টেড হয়ে থাকে অথবা তাদেরকে কি কি ধরনের চেঞ্জেস গুলো ডিল করতে হয় কন্টিনিউয়াসলি। সেগুলো আমরা তিনটা ইম্পর্টেন্ট চেঞ্জেস দেখলাম: ইম্পর্টেন্স অফ কাস্টমার্স, ইম্পর্টেন্স অফ ইনোভেশন, ইম্পর্টেন্স অফ সাস্টেইনেবিলিটি। যেখানে ছিল কাস্টমার অবশ্যই ইম্পর্টেন্ট, কাস্টমার কি চাচ্ছে সেগুলো আমাকে বুঝতে হবে, সেগুলো আমার প্রোডাক্টে ইমপ্লিমেন্ট করতে হবে। কাস্টমারকে ধরে রাখার জন্য যা যা করার প্রয়োজন সেগুলো আমাকে করতে হবে যদি আমি মার্কেটে আমার এক্সিস্টেন্স ধরে রাখতে চাই। দেন ইনোভেশন, কন্টিনিউয়াসলি তোমার প্রোডাক্টে নতুন নতুন ভ্যালু অ্যাড করতে হবে, কম্পিটিটরদের প্রোডাক্ট থেকে তোমার প্রোডাক্টকে আলাদা করতে হবে, সেজন্য তোমার বিভিন্ন টেকনোলজি ইমপ্লিমেন্টেশন করতে হতে পারে। একই সাথে আমরা দেখেছি যে ইনোভেশনের পাশাপাশি আমাদের প্রয়োজন ফিউচার প্রেডিক্ট করতে পারা, যেগুলোর জন্য আমরা নোকিয়ার এক্সাম্পলটা এখানে দিয়েছি। আর লাস্ট ওয়ান ছিল সাস্টেইনেবিলিটি, যেখানে বলছিলাম আমরা যে
আমরা গোলগুলো এমনভাবে অ্যাচিভ করব যেন ফিউচারে কোনো এনভায়রনমেন্টাল অথবা সোসাইটাল কোনো ক্ষতি না হয়, অর্থাৎ ফিউচার জেনারেশনের নিডের কথা মাথায় রেখে আমরা আমাদের বর্তমানে যে গোলগুলো আছে সেগুলো অ্যাচিভ করব। তো এগুলোই ছিল আমাদের আজকের লেকচার। নেক্সট ক্লাসে আমরা ম্যানেজমেন্ট হিস্ট্রি সম্পর্কে জানব। তাহলে আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।